মানুষের যে এক্সপেকটেশন, আশা আকাঙ্ক্ষা রয়েছে নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে, আমি সেই প্রথার বাইরে গিয়ে কিছু কাজকর্ম করার চেষ্টা করছি। যখন আওয়ামী লীগে ছিলাম, একটু প্রধানমন্ত্রীর সামনে যাই, তাকে একটা সালাম দেই, তারপরে একটু তেল মারি। এটা আমার খুব ইচ্ছা হয়েছে মাঝে মাঝে। এত মানুষ তেল মারে, আমি তো অনেক সুন্দর সুন্দর কথা জানি, আই নো হান্ড্রেডস অফ গুড ওয়ার্ডস। তো যারা তেল মারে, আমি দেখি যে ওরা যে সুন্দর ভাষায় তেল মারে, আমি তার চেয়ে আরও ভালোভাবে তেল মারতে পারি। আমি নিজেও মাঝে মধ্যে চিন্তা করি যে আমি আসলে আওয়ামী লীগ করি না বিএনপি করি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শো। আজকে একটু ভিন্নভাবে স্টুডিওর বাইরে এমন একজন মানুষের সাথে আমি আজ কথা বলছি। দীর্ঘদিন ধরে তার ভক্ত হিসেবে ভিডিও দেখি, কথা শুনি, তার জীবন দর্শন বোঝার চেষ্টা করি, তার বই পড়ি। আমরা গত 1-1.5 মাস ধরে বিভিন্ন মানুষের রাজনৈতিক চর্চা এবং মতাদর্শ নিয়ে কথা বলার এবং কথা শোনানোর চেষ্টা করছি। আজকেও তার থেকে সেগুলোই শুনবো এবং সামনের দিনগুলো কেমন হতে পারে সেই দিক নির্দেশাগুলো জানতে চাইব। তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন, এদেশের গুণী রাজনীতিবিদ, রাজনীতি বিশ্লেষক, লেখক, অন্য অনেক পরিচয় রয়েছে। আমাদের সবার প্রিয় গোলাম আলা রনি। রনি ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম তানভীর তারেক। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জানি। থ্যাংক ইউ। রনি ভাই, এভাবে শুরু করি যে অনেকেই জানতে চায় আসলে আপনার রাজনৈতিক মতাদর্শের জায়গাটা ফ্ল্যাকচুয়েট হয়েছে কিনা, বা আপনার রাজনৈতিক মতাদর্শের জায়গাটা কেমন। আমি নিজেও মাঝে মধ্যে চিন্তা করি যে আমি আসলে আওয়ামী লীগ করি না বিএনপি করি, বা অন্য কোনো রাজনৈতিক যে মতাদর্শের কাছে আমার যে বুদ্ধিটা, এটা কি আমার বন্ধক দেওয়া আছে কিনা, আমি মাঝে মধ্যে চিন্তা করি। এর কারণটা হলো, আমি যে কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি 2009 সন থেকে, এটা হলো আমাদের যে ঐতিহ্য রয়েছে, আমাদের মানুষের যে অভ্যাস রয়েছে, মানুষের যে এক্সপেকটেশন, আশা আকাঙ্ক্ষা রয়েছে নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে, আমি সেই প্রথার বাইরে গিয়ে কিছু কাজকর্ম করার চেষ্টা করছি। তো আমাদের চিন্তা হলো যে যদি রাজনীতি আপনি করেন, তাহলে যে রাজনৈতিক দল আপনি করবেন তার বাইরে আপনাকে কোনো চিন্তা করা যাবে না, কথা বলা যাবে না। আপনার সেই রাজনৈতিক দলের যে শত্রু, সে আপনার শত্রু হবে, যারা মিত্র তারা মিত্র হবে। সারা দুনিয়া যদি খারাপ বলে, আপনি আপনার নেতাকে খারাপ বলতে পারবেন না। এই বিষয়টি আমাদের দেশে একেবারে হাড়ে হাড়ে, যে যতই নীতি কথা বলুক না কেন, রাজনৈতিক দলগুলোর যারা নেতৃত্বে রয়েছে সবার মধ্যে এটা হলো তাদের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এই জায়গাতে। তো এটা আমি বুঝতে পারি, কিন্তু আমার ভিতরে মনে হয় যেন দেয়ার আর সাম মেশিনস, দেয়ার আর সাম ফুয়েলস, তারপরে দেয়ার আর সাম অপারেটর, ভিতরে কিছু আছে একটা। নচেত আমি তো আমার জীবনের যে জায়গাগুলো আছে, এই সমাজে দুটো ডাল ভাত জোগাড় করা এটা খুব কঠিন একটা বিষয়। তো সেখানে ডাল ভাত খেয়ে আসছি, কারোর কাছে কখনো হাত পাততে হয়নি। তারপরে বিদ্যা অর্জন, এটা আরও কঠিন বিষয়। তারপরে ডাল ভাত হলো, বিদ্যা হলো, কিছু ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি সংসদ সদস্য হয়েছিলাম। তো সব জায়গাগুলোরই একটা মাঝামাঝি জায়গাতে আল্লাহ আমাকে নিয়েছেন। তো যার জন্য এই সমাজের যে চিরাচরিত কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্যটা আমার জানা আছে। তো জানার পরে একজনকে তেল মারতে হবে, কারো বাসায় যেতে হবে, ক্ষমতাধর লোকদেরকে উপহার দিতে হবে, এই সমাজে টিকার জন্য বড় বড় পদ লাগবে, পদবি লাগবে। তো এই বিষয়গুলো আমার মাথায় মানে কখনো আসেনি। আমি জানি, কিন্তু আমাকে এই জিনিসগুলো কখনো প্রভাবিত করেনি না, এখন পর্যন্ত করছে না। এটা একটা আমার দুর্বলতা, আমার রোগ। কেন আমার এই জিনিসগুলো হচ্ছে না? অনেক দিন যাবত আমি চেষ্টা করছি। আমার খুব ইচ্ছা হয় যে আমি গিয়ে, যখন আওয়ামী লীগে ছিলাম, একটু প্রধানমন্ত্রীর সামনে যাই, তাকে একটা সালাম দেই, তারপরে একটু তেল মারি। এটা আমার খুব ইচ্ছা হয়েছে মাঝে মাঝে। এত মানুষ তেল মারে, আমি তো অনেক সুন্দর সুন্দর কথা জানি, আই নো হান্ড্রেডস অফ গুড ওয়ার্ডস। তো যারা তেল মারে, আমি দেখি যে ওরা যে সুন্দর ভাষায় তেল মারে, আমি তার চেয়ে আরও ভালোভাবে তেল মারতে পারি। তারপরে তারা যে অঙ্গভঙ্গি করে, আমি আরও সুন্দরভাবে, নিখুঁতভাবে অভিনয় করে আমি প্রধানমন্ত্রীকে তার আপনজন হিসাবে উপস্থাপন করতে পারি। এবং প্রধানমন্ত্রী যে মোহনভোগ, রাজভোগ বিভিন্ন মানুষকে দেয়, তাদেরকে হ্যাপি করে, তো ওটা আমিও হাসিল করতে পারি। তো এই লোভ বা লালসা যে কখনো আমাকে পায়নি, আমি এতটা বলবো না যে আমি এতটা দেবত্ব অর্জন করেছি। আমাকে
এটা মাঝে মধ্যে করতে যে ঠিক আছে সবাই যখন করছে আমি একটু করি, কিন্তু কি একটা অবাক করা ঘটনা যে আমার জীবনে একটা মুহূর্তের মধ্যে আমি হয়তো সারা রাত চিন্তা করেছি কালকে সকালে গিয়ে আমি এই কাজটা করব, কিন্তু প্রধানমন্ত্রী অফিসের কাছাকাছি যাওয়া বা তার সামনে যাওয়া তার আগেই কোত্থেকে যেন আমার ভিতরে একটা অপারেটর বা অপারেটিং সিস্টেম, এ সফটওয়্যার অর এ ড্রাইভার, হ্যাঁ, তো এই দুটো জিনিসই আমাকে টেনে নিয়ে আসে, টেনে নিয়ে এসে আমাকে এমন কিছু দেখিয়ে দেয় যেটা আমার ঘুম হারাম করে দেয়, ঘুম হারাম করে দেয়, এমন কিছু আমার সামনে উন্মুক্ত করে দেয় যেটা আমাকে বিবেককে ভীষণ রকম নাড়া দেয়। ফলে যে মানুষগুলো যে কথাগুলো সচরাচর বলে না, সেই কথাগুলো আমি বলে আসছি সেই 2009 সন থেকে। আচ্ছা বলেন তো, আমাকে দেখে আপনার কি এত বোকা মনে হয় যে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য হিসেবে কেন আমি আওয়ামী লীগের বাঘা বাঘা মন্ত্রীদেরকে সমালোচনা করতে যাব? আমি জানি যে এটা খুব বিপজ্জনক একটা ঘটনা, কেন আমি প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে যাব, শেখ পরিবারের বিরুদ্ধে বলতে যাব? আবার এখন ওই দল থেকে এসে আরেকটা দলে আসছি, সেই দলেও আমাকে কেউ কখনো বিএনপির কোনো অফিসে যেতে দেখেনি, বিএনপির কোনো নেতার সঙ্গে হাত ধরাধরি, সে কারণে প্রশ্নটা হ্যাঁ আমি করিনি, যাইনি, তো বিএনপির কোনো পদবিও নেই, অথচ আমি একটা বিএনপির মনোনয়নে নির্বাচন করে আসছি। এবং বিভিন্ন জায়গাতে মানুষ যখন বলে বিএনপি নেতা, সবাই খুব খুশি হয়। আমি বলি যে না রে ভাই, আমি বিএনপি নেতা নই, আমি একজন রাজনৈতিক বিশ্লেষক। এই কথাটা দিলেই যথেষ্ট। তাহলে আপনি ব্যানারভুক্ত হতে গেলেন কেন? মূল ব্যাপার হলো যে আমাদের দেশের দুটো বিষয় আছে। একটা হলো যে আমি নির্বাচন করেছি, দুটো নির্বাচন করেছি সময়ের প্রয়োজনে, সময়ের প্রেক্ষাপটে। আগামীতে ওইরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি যদি না হয়, হয়তো আমি ইলেকশনই করব না আর। আচ্ছা, মানে প্রথমত হলো যে আমি যখন একেবারে আমার টাকা হলো, ধনী হয়ে গেলাম, আমি 1991 সনে আমার ব্যবসা শুরু করি। আমার ক্যারিয়ার মানে দায়িত্ব, যেটা পেশা বলতে যেটা বোঝায়, সেটা শুরু হয় সাংবাদিকতা দিয়ে 1986 সনে, 1986-এ। সো ইটস এ হিউজ টাইম। তা আমি 93 সনে মোটামুটি সচ্ছল হয়ে গেলাম, এবং যখন মানুষের টাকা হয় তখন তাকে কামড়ায়, হ্যাঁ, অনেকগুলো সমস্যা হয়। সে খ্যাতি পেতে চায়, দ্যুতি পেতে চায়, ক্ষমতা পেতে চায়। তো তখন আমার যে বয়স, সে বয়স 35-এর নিচে ছিল সেই 2001 সনে। তো আমি তখন ক্ষমতা পেতে চাইলাম। তার জন্য তো রাজনীতি করতে হবে। আচ্ছা, তো রাজনীতি করার জন্য আমি যেহেতু আগে ছাত্রলীগ করতাম। সে ক্ষমতা পেতে চাওয়াটা লোভ ছিল না মোহ ছিল? এটা কিছুই ছিল না, আমি বুঝতে পারিনি। এটা একটা হিউম্যান বিইং, মানুষের একটা স্বাভাবিক। মানে এটার জন্য একটা মানুষ যখন প্রেমে পড়ে ফার্স্ট স্টেজে, তার বডি একেবারে খুব ছোটোকালে, তার 6-7 বছর হয়ে যায়, সে মেয়েদের দেখলে হাসতে থাকে। তো ইউ ক্যানট সি মানে টেল যে ওই মেয়েটাকে ওর ভিতরেই একটা জানান দেয়। আবার একটা মেয়ে একটা ছেলেকে দেখে 5 বছর 6 বছর বয়সে হাসতে থাকে, এবং সে করে কি, অন্য একটা মেয়েকে বাদ দিয়ে সে পাশে একটা ছেলে তাকে একটু হেল্প করতে চায়, তাকে একটু এগিয়ে দিতে চায়। এটা একটা সহজাত। তো মানুষের শরীরের মধ্যে, যাদের মধ্যে ন্যাচারাল লিডারশিপ একটা, ইটস এ কোয়ালিটি অফ হিউম্যান। কারোর মধ্যে কবিত্ব আছে, কারোর মধ্যে নবিত্ব হয়। তো এখন অনেক দিন বছর পর্যন্ত সে কিন্তু সাধারণ জীবনযাপন করে, কিন্তু একটা সময় তার নবিত্ব প্রকাশিত হয়ে যায়। আচ্ছা, একজন মানুষ কবি, অনেক দিন সে বসে আছে, সে নিজেও জানে না যে সে কবিতা লিখতে পারে। হঠাৎ করে নদীর পাশে বসলো, একটা নারী তাকে আঘাত দিল বা নারী তাকে প্রেম নিবেদন করলো, কোত্থেকে গড় গড় করে তার ভিতর থেকে কবিতা বের হয়ে এলো। একটা লোক বীর, সে সারা জীবন মনে করতে সে ভূত দেখলে তার হাত পা কাঁপে, কিন্তু এমন একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলো, হঠাৎ করে সে একেবারে যে সাইদের মতো সিনা উঁচু করে গিয়ে সে বীর হয়ে গেল, আজীবনকালের মহাবীর হয়ে গেল। এখন আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখেন যে শহীদ সাইদ যে মারা গেলেন এই কারণে, গিয়ে দেখবেন, আমি শিওর যে তার বাবা মাকে জিজ্ঞাসা করবেন, সে খুব লাজুক ছিলেন, তার কখনো সাহস ছিল না, তিনি কখনোই এরকম চিন্তা ভাবনা করতেন। অর্থাৎ নিয়তি নিয়ন্ত্রণ সময়, মানে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তার ভিতরকার যে গুণাবলীগুলো এটা প্রকাশিত হয়ে যায়, লুকায়িত। দেয়ার আর সব কিছু গুণাবলী আছে যেগুলো খুব মানে এক্সপ্রেস হয়ে যায়, আর কিছু গুণাবলী আছে যেগুলো আপনার ভিতরে লুকায়িত থাকে, স্থানকাল পাত্রভেদে এটা বের হয়ে যায়। তেমনি একটা গুণাবলী হলো মানুষের মধ্যে ন্যাচারাল লিডারশিপ, হিউম্যান লিডারশিপ কোয়ালিটি। এটা
একেবারে কারোর মধ্যে থেকে শৈশবে ধরা পড়ে, আর কারোর মধ্যে লুকায়িত থাকে না। আমার মধ্যে এই জিনিসটা লুকায়িত ছিল। আচ্ছা আচ্ছা। যখন আমি এটা 2001 মানে অ্যাকশনে আমি একটা সুযোগ পেলাম এমপি নির্বাচন করার, তখনই আমার সেই কোয়ালিটিটা বের হয়ে এলো এবং আমার মধ্যে এই একটা ইলেকশন করার একটা আগ্রহ আসলো। এখন এমপি হব, নির্বাচিত হব, গম চুরি করব, তারপরে শেষে মন্ত্রী হব বা দেবতা হব, এরকম একটা নেগেটিভ পজিটিভ যাই চিন্তা করেন না কেন, আমি যে 2001 সনে নির্বাচন করতে গেলাম আমার এরকম কোনো প্ল্যান ছিল না। আমার ভিতরে যে নেতৃত্বের যে একটা গুণাবলী ছিল সেই গুণাবলীটি হঠাৎ করে বের হয়ে পড়লো। এমনকি আমি সংবাদপত্রে চাকরি করেছি পেটের ধান্দায়, কিন্তু আমার মধ্যে যে একটা লেখক সত্তা আছে এটা আমি কোনোদিন জানতাম না। 2009 সালে আমি এমপি হওয়ার পর যখন বাংলাদেশ প্রতিদিন আমাকে বললো একটা লেখা লেখার জন্য, এই লিখতে গিয়ে আমি লেখক হয়ে গেলাম। তা আমি যে এভাবে লিখতে পারি আমার এখনও বিশ্বাস হয় না যে আমি 50 লক্ষ ওয়ার্ড লিখে ফেলেছি। মহাভারত 16 লক্ষ ওয়ার্ড মহাভারত, এরকম 3টা মহাভারতের সমপর্যায়ের লেখা আমি লিখে ফেলেছি এই 2009 থেকে এই পর্যন্ত, এবং সবগুলোই বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, সমকাল সব পত্রিকায় ছাপা হয়েছে। আবার এইগুলো 18-19টা বই আকারে ছাপা হয়েছে এবং অল আর বেস্ট সেলার। মানে আমার যখন কলামগুলো ছাপা হয়েছে সেগুলো মানুষ পড়েছে, আবার বই যখন প্রকাশিত হয়েছে সেগুলো পড়েছে। এটা যে সম্ভব এটা আমি 2008 পর্যন্ত কল্পনাই করিনি। বরং আমি যখন পত্রিকায় চাকরি করতাম আমি লিখতাম, লিখে আবার অন্য নামে ছাপিয়ে দিতাম। আমার খুব শরম লাগতো যে আমি একটা লেখক, আমার লেখা কে পড়বে, মানুষজন ঠাট্টা মস্করা করবে, সমালোচনা করবে, ঝামেলা করার চেয়ে আমি লিখতাম কিন্তু অন্যের নামে ছাপিয়ে দিতাম। কিন্তু এইভাবে হয়ে গেল।